প্রথম দিকে তাকে স্লিপ কর্ডনটা হেভি করা হলো তার এগেইনস্টে, যে তিনি যেন বলটা ড্রাইভ করতে যান এবং তার জন্য কিন্তু কাভার অঞ্চলটা ফাঁকা রাখা হয়েছিল। ওই পয়েন্টে প্রথমে এসে রোহিত শর্মা দাঁড়ালেন। মানে শর্ট পয়েন্ট, নট পয়েন্ট, শর্ট পয়েন্টে দাঁড়ালেন এবং ঠিক রোহিত শর্মার পেছনেই আরেকজন কিন্তু দাঁড়িয়েছিলেন। এর আগে কিন্তু আমরা এই ওভারেই একটা বল খেল করেছিলাম, যেখানে লিটন দাস একটা হাফ ভলি মতো পেয়েছিলেন এবং হাফ ভলি পাওয়ার পরে তিনি ফিল্ডারগুলোকে পায়ার্স করতে পারেন নাই। কারণ তখন কিন্তু সিলিং মিড অফে ফিল্ডারটা ছিল না। লিটন দাসের ডাউন দ্য উইকেটে এসে আউট ফানি অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তার গেম অ্যাওয়ারনেস নিয়ে প্রশ্ন উঠে গেছে। অনেকের মনে পড়ে যাচ্ছে তিনি কি সেই শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের স্মৃতি ফিরিয়ে আনতে যাচ্ছিলেন কিনা? যেখানে তিনি একদম ফার্স্ট বলেই দিনের আর মাত্র কয়েকটা বল বাকি আছে, সেই রকম মুহূর্তে ডাউন দ্য উইকেটে এসে এলোপাথারি শট খেলে আউট হয়েছিলেন। অনেকের সেই স্মৃতি মনে পড়ে গেছে। তো আমি যখন লিটন দাসের উইকেটটা দেখলাম, আমার কাছেও মনে হচ্ছিল যে লিটন দাস আসলে এটা কি খেললেন? কারণ তখন আমার কাছে মনে হচ্ছিল না এরকম কোনো রাশ অফ ব্লাড দরকার ছিল। বিশেষ করে আমরা যখন এই টেস্টটা, যদিও ক্রিকেটাররা স্বীকার করবেন কিনা জানি না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এই টেস্টটা আমরা আসলে বাঁচানোর জন্যই খেলছি বা ড্রই আমাদের জন্য অনেক বিশাল কিছু হবে। তো সেক্ষেত্রে এরকম একটা শট আসলেই দরকার ছিল নাকি সেটা নিয়ে আমি অনেক প্রশ্ন নিজেই নিজেকে করেছি। কিন্তু যখন আমি আসলে একটু রেট্রোস্পেক্টিভে তাকাচ্ছি বা যখন আমি স্কোর কার্ডটা দেখছি বা যখন আমি সারাদিন বোলিংগুলো যা দেখলাম, তারপরে আমার মনে হচ্ছে এই উইকেটটা আসলে লিটন দাসের দোষের চেয়ে আমার কাছে মনে হচ্ছে ভারতীয় বোলারদের কৃতিত্বই একটু বেশি দিতে হবে আমার এখানে। মানে কেন দিতে হবে সেটা নিয়ে এই ভিডিওটা মূলত। মানে আমরা যদি দিনের শুরু থেকেই দেখি যে ভারত ফার্স্ট সেশনে যখন বল করছিল, মানে দিনের প্রথম আধা ঘন্টায় তারা ৮০% বলই করেছিল অন লেংথ, মানে লেংথে বল করেছিল তারা। এবং এই লেংথটা এত ভালো মেইনটেইন করার কারণে যেটা হলো যে ব্যাটসম্যানরা প্রেসারে পড়ে গেলেন অনেক। প্রথম ৫ ওভারে রান এসেছে মাত্র ১, আর লাস্ট 6th ওভারে গিয়ে যখন মুশফিকুর রহিম আউট হলেন তার আগের বলটা এজ হয়ে ৪ হলো, তো আপনি দেখেছেনই। তো এই ডিসিপ্লিনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম লিটন দাস যখন ব্যাটিং এ নামলেন তখনও। মানে তিনি জসপ্রীত বুমরার ওভারটা ফেস করলেন প্রথমে এবং ওই ওভারে ৩টা ৪ মারলেন এবং ৪ গুলো যদি আমরা দেখি যে তখন তার প্রথম দিকে তাকে স্লিপ কর্ডনটা হেভি করা হলো তার এগেইনস্টে, যে তিনি যেন বলটা ড্রাইভ করতে যান এবং তার জন্য কিন্তু মানে কাভার অঞ্চলটা ফাঁকা রাখা হয়েছিল। তো কাভার অঞ্চলটা ফাঁকা রাখার কারণে মানে তিনি যেন ড্রাইভ করতে যান, অন দা আপে খেলতে গিয়ে বলগুলো যেন এজ হয়ে স্লিপে যায়। এরকম একটা প্ল্যান ভারতের ছিল। কিন্তু লিটন দাস ড্রাইভটা ভালোই খেলেন এবং তার ব্যাটে বল খুব সুন্দর আসছিল। সেটা দেখে ভারত কিন্তু পরের প্ল্যানে শিফট করলো। আপনি যদি খেয়াল করেন যে লিটন দাসের স্লিপগুলো সরিয়ে লিটন দাসের ওই পয়েন্টে প্রথমে এসে রোহিত শর্মা দাঁড়ালেন। মানে শর্ট পয়েন্ট, নট পয়েন্ট, শর্ট পয়েন্টে দাঁড়ালেন এবং ঠিক রোহিত শর্মার পেছনেই আরেকজন কিন্তু দাঁড়িয়েছিলেন। তো তখন তাদের প্ল্যানটা হলো যে যদি লিটন দাস ড্রাইভ করতে যান, ড্রাইভ করতে গেলে কি হবে? এই আমরা দেখেছি কানপুরের পিচটা একটু স্লো। তো এই স্লো পিচে যদি তার টাইমের গড়বড় হয় তখন একটু মিস টাইমিং হয়ে ক্যাচ উঠে যাওয়ার সম্ভাবনা আছে এবং ক্যাচটা কিন্তু পয়েন্ট পর্যন্ত ক্যারি করবে না। মানে এই পিচটায় আমরা যে দেখেছি যে প্রথম দিনই বল একদম কিপারের কাছে যখন যাচ্ছিল তখন এক বাউন্সে সামনে পড়ে তারপরে আসছে, এরকম একটা ব্যাপার দেখেছি। তো বলটা ওই পয়েন্ট পর্যন্ত ক্যারি করার কথা না বা লিটন দাস অত জোরেও খেলবেন না, অত জোরে আপিস ড্রাইভ করবেন না। তো সেই ক্ষেত্রে বলটা যদি ক্যারি করে, সামান্য ক্যারি করলেও যেন পয়েন্ট পর্যন্ত যায় এবং শর্ট পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার রোহিত শর্মা ধরে ফেলেন। এটা তাদের প্রথম পরিকল্পনা ছিল এবং লিটন দাস সেখানে কিন্তু পাস মার্ক পেয়েই পাস করেছেন। মানে আমরা দেখেছি তিনি আউটসাইড অফ স্ট্যাম্পেই তাকে বল করা হচ্ছিল, তাকে টেম্পট করা হচ্ছিল যে তুমি খেলো, ড্রাইভ করো, তুমি একটু তাড়া করো বলগুলো। তো তিনি কিন্তু সেই কাজটা করেন নাই। তিনি কি করেছেন? তখন তিনি ডিফেন্ড করেছেন, বলগুলো ছেড়ে দিয়েছেন, লিভ করেছেন। দুর্দান্ত। মানে এখানে আমরা একটা দুর্দান্ত টেস্ট ক্রিকেটের নমুনাই আমরা বলতে পারবো যে আমরা দেখেছি তখন সেই ক্ষেত্রে। কিন্তু ভারত মানে টেস্টটা জয়ের জন্য তাদের এতটাই তীব্র আকাঙ্ক্ষা ছিল যে অন্য সময় হয়তো তারা এই প্ল্যানটাতেই স্টিক করত। কিন্তু এই দিন তারা আর এই প্ল্যানটা স্টিক করে নাই। রোহিত শর্মা এক্ষেত্রে আরো প্রোঅ্যাক্টিভ হতে চেয়েছেন। তিনি কি করলেন? তিনি সিরাজকে যখন বলে রাখলেন, তখন তিনি শর্ট পয়েন্টটা রাখলেন না। তিনি লিটন দাসকে তখন আরো একটু ফুল বল করার জন্য, মানে সিরাজকে আরো একটু ফুল বল করে লিটন দাসকে তুমি যেন অফ ড্রাইভ করো, মানে অফ ড্রাইভ করে ডাউন দ্য ট্র্যাকে যেন বলটা আসে, মানে বোলারের পাশ দিয়ে যেন বলটা যায়, সে সেজন্য তিনি চাইলেন। তো সেই ক্ষেত্রে এই রানটাকে যেন তিনি প্রিভেন্ট করতে পারেন, সেই জন্য যেটা করলেন তিনি একজন সিলিং মিড অফে একজনকে দাঁড় করিয়ে দিলেন। এর আগে কিন্তু আমরা এই ওভারেই একটা বল খেল করেছিলাম, যেখানে লিটন দাস একটা হাফ ভলি মতো পেয়েছিলেন এবং হাফ ভলি পাওয়ার পরে তিনি ফিল্ডারগুলোকে পায়ার্স করতে পারেন নাই। কারণ তখন কিন্তু সিলিং মিড অফে ফিল্ডারটা ছিল না। তখন ফিল্ডারটা ছিল মানে কাভার অঞ্চলটাকেই প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছিল। যে তিনি যখন কাভারটা দিয়ে খেলতে চাইলেন, তখন বলটা কাভার অঞ্চলের ফিল্ডারের কাছেই গেল। মানে লিটন দাসের উপর একটা প্রেশার যে বিল্ড হচ্ছিল, সেটা কিন্তু এইরকম ছোট ছোট ঘটনাতেই। যে লিটন দাস যখন রান করার জন্য শট খেলছিলেন,
তখনও তিনি ফিল্ডারকে পাস করতে পারছিলেন না, কারণ ফিল্ডার সেই পজিশনেই ছিল। তো এই ফিল্ডার সেই পজিশনে থাকার কারণে আমরা স্বভাবসুলভভাবেই জানি যে লিটন একজন অ্যাটাকিং স্ট্রোক মেকার। মানে লিটন দাস রান করতে পছন্দ করেন, রান বের করতে পছন্দ করেন। তার ইনিংসগুলো সেরকমই হয়। তো এই ম্যাচেরও আমরা দেখেছি যে সিরাজ কিন্তু লিটন দাসকে একটু টেম্প্ট করার চেষ্টা করছিলেন আগে থেকেই। আমরা ওই অতীত রেকর্ড থেকেই জানি যে সিরাজ স্লেজিং করেন। তারপর এবং আমার কাছে মনে হচ্ছিল যে মমিনুল হকের চেয়ে রোহিত শর্মা আসলে লিটনকে আউট করার ক্ষেত্রে বেশি মনোযোগী ছিলেন, যেটা রবীন্দ্র জাদেজাকে এবং সিরাজকে একসঙ্গে বলে আনা দেখেই আমরা বুঝতে পারি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছিল, রান যেহেতু বের করতে পারছেন না লিটন দাস, সেহেতু তিনি একটা নিজে থেকেই চেষ্টা করেছেন একটু প্রোঅ্যাক্টিভ হয়ে রানটা বের করার। এই ক্ষেত্রে লিটন দাসকে আমি একটু ভুল বলবো যে আমরা যেহেতু এই টেস্টে আসলে বলছিলাম যে বাঁচানোর জন্যই খেলছি, আমাদের আসলে এই ক্ষেত্রে রান করার দরকার ছিল না। আমরা যদি সেশনটা একটু কাটিয়ে দিয়ে আর একটু ভালো পজিশনে যেতে পারতাম, সেটা আমার কাছে মনে হয় ভালো হতো। কিন্তু লিটন দাসের সেক্ষেত্রে সেই অপশনটাকে ভালো মনে হয় নাই। তিনি মনে করেছেন যে আমি যেরকম ব্যাটসম্যান আমাকে সেরকম ভাবেই খেলতে হবে, আমাকে রান বের করতে হবে। এই ক্ষেত্রে লিটন দাসের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল যে তিনি প্রথম ৮ বলেই কিন্তু ১২ রান করে ফেলেছিলেন। সেই বুমরার ১ ওভারে ৩ টা ৪ মেরে। তারপরের ২১ বলে মাত্র ১ রান। তো লিটন দাসের জন্য এটা আসলে বেশ লম্বা একটা রান খরাই আরকি। তো লিটন দাস এজন্য চেয়েছেন যে রানটাকে মেক করে আমি যেন বলটাকে যদি আমি ফিল্ডারের মাথার উপর দিয়ে তুলে দিতে পারি, কিংবা ছক্কাও যদি হয়ে যায় সেরকম লেংথে পেলে তো ভালোই তো। তখন ফিল্ডারটা আরেকটু স্প্রেড আউট হবে। তখন আমি আরেকটু বাধাহীনভাবে খেলতে পারবো। লিটন দাস সম্ভবত এটাই ভেবেছেন। কিন্তু ওই যে এক্সিকিউশন এর একটা ঘাটতি রয়ে গেল। রোহিত শর্মার মাথার উপর দিয়ে তিনি খেলতে চেয়েছেন, কিংবা সিলি মিড অফে যে ফিল্ডারটা ছিল তার মাথার উপর দিয়ে খেলতে চেয়েছেন, সেটা কিন্তু হয় নাই। লিটন দাস যে শটটা করেছেন, সেই শটটা রোহিত শর্মার হাতের নাগালেই ছিল এবং রোহিত শর্মা দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন। তো রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচের সঙ্গে তিনি যে দুর্দান্ত ক্যাপ্টেন্সিও করেছেন, সেটাই আসলে আমি একটু হাইলাইট করতে চাইলাম। মানে আমাদের বাংলাদেশী প্লেয়াররা যেটা হলো যে এক্সিকিউশনটা ঠিকমতো করতে পারলেন না। কিন্তু তারা কিন্তু এক্সিকিউশনটা করলো, প্ল্যানটাও করলো। তো ভারত যে আসলে টেস্ট দল হিসেবে কতটা ভালো, কতটা উন্নত, সেটা আসলে আমরা এই ছোট এই ঘটনাগুলো দিয়ে আসলে বুঝতে পারি। যে আমরা মাত্র সোয়া ২ দিন খেলা হবে সম্ভবত এই টেস্টে। এই সোয়া ২ দিন দিয়েই কিভাবে টেস্টের রেজাল্ট বের করা যায়, সেটার সবচেয়ে পারফেক্ট একটা প্ল্যান তারা করলো। যে উইকেট টেকিং, মানে উইকেট নেওয়ার জন্য তারা ঝাঁপালো। সঙ্গে তারা এক্সিকিউশনটা করলে উইকেট টেকিং বলও করলো। লেংথ মেইনটেইন করলো, নিয়মিত ব্যাটসম্যানকে কোয়েশ্চেন করলো। মানে মুমিনুল হককেও আমরা খেয়াল করছিলাম যে মুমিনুল হক বেশ ভালো একটা ইনিংসে খেলেছেন, সেঞ্চুরি করেছেন। কিন্তু তার এই ইনিংসেও একটা পর্যায় পর্যন্ত মানে মোটামুটি যখন 50 করলেন তখন তার মাত্র 48% বল মিডল হয়েছে। মানে তিনি যেই রকম বল খেলতে চেয়েছেন, বল মাঝ ব্যাটে লেগেছে মাত্র 48% বলে। তো ভারত এতটাই দুর্দান্ত একটা টেস্ট দল। তো আমি যখন এই ভিডিওটা করছি তখন আসলে ভারত যে জয়ের সম্ভাবনা জাগালো, তখন আসলে এই কারণটাই আমি বলব যে তারা আসলে এক্সিকিউশনও করতে পারে, সঙ্গে প্ল্যানও করতে পারে।